বিকাশ বাবু বলছেন আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই সেই বিকাশ বাবুর কথাই শুনে নিচ্ছে, তাহলে আপনি কোটি কোটি টাকা খরচা করলেন, জনগণের ট্যাক্সের টাকা কি করলেন? তাহলে এক কাজ করুন, সবাই মিলে এসে বিকাশ বাবুর বাড়ির সামনে করে পায়ে ধরে ফেলেন, ইনক্লুডিং 14 তলা। 27 লক্ষ টাকা নিয়েছেন আর আমি 7 লাখ টাকা নিয়েছি আর 70 লাখ টাকা নিয়েছি। প্রথম কথা, ও যাদের বলেছে তাদের একজনকে আমি চিনি, মানে মামলাকারী হিসেবে। ফিজ নেওয়ার মধ্যে কোনো অন্য নেই, যে 25 লাখ টাকা নেই পার অ্যাপিয়ারেন্স নিতেই পারে, তার কাছে যাবে না। এই যারা বলছে তারাই যখন জেল খাটে তখন তাদের চেম্বারে তাদের ক্লার্কদের পায়ে ধরে যে সাহেবকে বলবেন আমার মামলায় দাঁড়ান। বিকাশ বাবুর সাথে বিচারপতির আতাত আছে। দেখুন, বিকাশ বাবুর সাথে এই কথা বলাটা বিচার ব্যবস্থার প্রতি অসম্মান। বিকাশ বাবু বলছেন আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই সেই বিকাশ বাবুর কথাই শুনে নিচ্ছে, তাহলে আপনি কোটি কোটি টাকা খরচা করলেন, জনগণের ট্যাক্সের টাকা কি করলেন? তাহলে এক কাজ করুন, সবাই মিলে এসে বিকাশ বাবুর বাড়ির সামনে করে পায়ে ধরে ফেলেন, ইনক্লুডিং 14 তলা। যে প্রভু আপনি সব, প্রভু আপনি সব, বেকার 14 তলায় বসে কি করবেন? প্রতিদিন সকালে যাবেন, বিকাশ বাবুর পায়ের নিচে বসে আসবেন। বিকাশ বাবুর কথা যদি সবাই শুনে, সব চালিপালি কি হবে? যাবেন সকালবেলায়, কালীঘাট থেকে গাড়িটা বের করবেন, গিয়ে ওখানে গিয়ে প্রভু বলে পায়ে পড়ে যাবেন, তাছাড়া আর কেউ কোনো উপায় নেই। কিন্তু বিকাশ বাবুর কথায় সব চলে। বিকাশ বাবুকে তো পাড়ায় থাকতে দেবে না, হুঁশিয়ারি দিয়েছে একেবারে। তাহলে বিকাশ বাবুর কথায় সব চলছে, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত চলছে। যা এই আগের কথা যদি সঠিক হয়, আপনি যেটা বললেন, তাহলে তাকে এই সাহস কি করে হচ্ছে যে পাড়ায় থাকতে দেবো না এটা বলা? দুটো কথা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? যার কথায় গোটা সিস্টেম চলছে তাকে এবার হুমকি দিয়ে বলছেন যে পাড়ায় থাকতে দেবেন না। বিকাশ বাবু 27 লক্ষ টাকা নিয়েছে, আপনি 7 লাখ টাকা নিয়েছেন। দেখুন, 27 লক্ষ টাকা নিয়েছেন আর আমি 7 লাখ টাকা নিয়েছি আর 70 লাখ টাকা নিয়েছি। প্রথম কথা, ও যাদের বলেছে তাদের একজনকে আমি চিনি না, মানে মামলাকারী হিসাবে। দুজন তো চিহ্নিত মামলাকারী যারা এখানে আন্দোলন করেছে, তাদের নিয়ে তারা আমার মামলাকারী না, তারা আমার মামলাকারী না, তারা হচ্ছে মামলাকারী আমার আদার্স সাইড। তাহলে আমার আদার্স সাইডের মামলাকারী আমাকে পয়সা দিয়েছে। তারা তো এমনটাই দাবি করছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য 27 লক্ষ টাকা না, আমি যদি 7 লাখ টাকা নিয়েছে। দেখুন, দাবি তো কুণাল ঘোষও করছে, দাবি তো তার, কুণাল ঘোষ দাবি করাচ্ছে, খুব পরিষ্কার কথা। এটা সবাই এটা বুঝতে গেলে তার বিরাট কিছু অঙ্ক করতে হয় না, এটা বুঝতে গেলে যে বিরাট অঙ্ক করতে হয়। আর দ্বিতীয় কথা বলি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে যদি 27 লাখ টাকা কারোর কাছ থেকে নিয়ে থাকে এবং মামলা করার পরিবর্তে কম নিয়েছে, যদি নিয়ে থাকে সত্যি সত্যি কম নিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আটকানোর জন্য, সিদ্ধস্বামী আটকানোর জন্য কত কোটি টাকা খরচা করেছেন এসএসসি মামলায়, হেরে যান তারপরে। তাহলে হেরো পার্টিদের কত টাকা ফিস দিয়েছেন, জিতা পার্টিদের তাহলে কত টাকা ফিস হওয়া উচিত? হেরো পার্টিদের কত টাকা ফিস দিয়েছেন? আমি যদি এইভাবে দেখি, আমি যদি এইভাবে দেখি, হেরো পার্টি, এটা হেরো পার্টি মামলায় হেরো পার্টি, তাহলে হেরো পার্টিদের যদি এত টাকা খরচা হয়, তাহলে জেতা পার্টিদের কত টাকা নেওয়া উচিত? হেরো পার্টিদের যদি এত টাকা ফিস হয়, তাহলে জেতো পার্টিদের কত টাকা হবে যারা জিতে মামলায়, এবং বিশেষ করে সেই পার্টিদের যার কথায়, সেই লোকের যার কথায় গোটা সিস্টেম চলছে, গোটা সিস্টেম, মানে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব গোটা সিস্টেমটা চলছে। এটা কখনো হতে পারে? কোনো উকিলের ফিস নেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, উকিল যে কোনো ফিস ক্লেম করতে পারে, না দিতে পারে চেম্বারে থেকে বেরিয়ে চলে যাবে, মামলা করবে না, সিম্পল কথা। ফিস নেওয়ার মধ্যে কোনো অন্য নেই, যে 25 লাখ টাকা নেই পার অ্যাপিয়ারেন্স নিতেই পারে, তার কাছে যাবে না। এই যারা বলছে তারাই যখন জেল খাটে তখন তাদের চেম্বারে তাদের ক্লার্কদের পায়ে ধরে যে সাহেবকে বলবেন আমার মামলায় দাঁড়ায়, যেন গোটা ফিসটা দিয়ে তাদের পায়ে ধরে, ক্লার্কদের পায়ে ধরে, ছেড়ে দিন ওই উকিলদের, ছেড়ে দিন ওই তাদের ক্লার্কদের পায়ে ধরে। জিজ্ঞাসা করবেন স্যারের ফুল ফিস মিটিয়ে দিতে, স্যার যেন আমার মামলায় দাঁড়ায়। চেম্বারের বাইরে ওই
35 নম্বর ইয়েতে লাইনে ইয়েতে গিয়ে বসে থাকে। তো অধ্যত্বপনা থেকে বলছি না, এটাই সিস্টেম, এটা কোনো অধ্যত্বপনা বা উন্নসিকতা নয়। এই যে ধরুন 25 লাখ টাকা করে যাদের দেয় পিছু পিছু ঘুরে বেড়ায়, তাদের না, তাদের পিছু না, তাদের পিছু পর্যন্ত পৌঁছে দিতে পারে না, তারা ক্লার্কদের পিছু পিছু ঘুরে বেড়ায়, টাকা নিয়ে পিছু পিছু ঘুরে বেড়ায়। তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলায় জিতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের কি হওয়া উচিত? কিন্তু সিপিএম এই পুরো ঘটনাটাকে নিয়ে দ্বিচারিতা করছে। সিপিএম এলো কোথা থেকে? সিপিএম মামলা করেনি। সিপিএম আসছে কোথা থেকে? সিপিএম মামলা করেছে? দেখুন, আসলে সিস্টেম সম্পর্কে যদি না জানি, এখানে সিপিএম নেই, জোর করে সিপিএম আনছে, সিপিএম মামলা করেনি। এর সাথে সিপিএম এর কি সম্পর্ক? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনি বুদ্ধি কি সিপিএম করার জন্য হয়েছে নাকি? হ্যাঁ, এই যে ধরুন তাকে আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে তার আইনি বুদ্ধির সাথে আইনি যুক্তির সাথে পেরে উঠলেন, এটাকে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম করতো, বিজেপি করতো, আরএসপি করতো, যাই করতো, সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যক্তিগত আইনগত বুদ্ধি। আমি যাই করি আমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত পেশাগত সমাজদারি, এর সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। আমাদের কাছে মক্কেল এসছে, আমরা আমাদের মক্কেলের মামলা আদালতে প্লেস করেছি। হ্যাঁ, এটা দুর্নীতিটা রাজনৈতিক ভাবে হয়েছে, সেই জন্য উনি সিপিএম খুঁজতে চাইছে। দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিটা করেছে রাজনৈতিক ভাবে ক্ষমতায়িত হয়ে, সেই অংশে সিপিএম আসতে পারে যে সিপিএম থাকলে দুর্নীতি হতো না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম মামলা করছে, তার সাথে সিপিএম এর কোনো বিষয়ই নেই। আমরা মামলা করেছি পিওরলি আমাদের মক্কেল, এই যে যারা মামলা করেছে সিতাবউদ্দিন বা লক্ষ্মী টুঙ্গা বা নাসরিন কিংবা আব্দুল গনি আনসারী, যারাই আছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমি আজও জানি না। এদের মধ্যে কেউ বিজেপি আছে, কেউ সিপিএম আছে, কেউ তৃণমূল, বেশিরভাগ তো তৃণমূল। আমার যা মক্কেল তাদের বেশিরভাগই তো তৃণমূল। আমি যদি ওইভাবে রাজনৈতিক মানে পরিচয় খুঁজে, এটা তো কখনো হতে পারে না। বঞ্চিত মানুষ তারা এসছেন, সেটাকে আমি রাজনৈতিক রং। দেখুন, প্রথমে স্বীকার করে নিতে হবে না দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতি হওয়ার ফলে গোটা সিস্টেমটা করাপ্ট হয়েছে, অবৈধ নিয়োগ হয়েছে, সেই অবৈধ নিয়োগের সাপেক্ষে আদালত রায় প্রদান করে। দেখুন, আপনাকে একটা আমার কথা বলেছি বহুদিন আগে, যে আপনি যাই বলুন, যে যুক্তিই দিন, কোন যুক্তিতেই সাদা খাতা ভর্তি খাতা হবে না। পৃথিবীর সর্বকালীন সেরা বুদ্ধিজীবী আইনজীবী মানে বুদ্ধিমান আইনজীবীকে নিয়ে এলো, সে পারবে না, এটাই স্বাভাবিক। 2 দিন ডেফার হবে, 4 দিন ডেফার হবে, 4 জনকে শুনতে হবে, কিছু পয়সা খরচ হবে, এর বেশি কিছু হবে না। এটা বুঝতে গেলে মানে বিরাট পণ্ডিত হতে হবে। এ স্বাভাবিক সাধারণ যুক্তিশীলতা থাকলেই এটা প্রমাণ হয়ে যায়। এরা স্বাভাবিক যুক্তিশীলতা স্বাভাবিক সব হারিয়ে ফেলেছে। এরা ভেবেছে ক্ষমতার মোহে এরা এতটাই নিজেদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছেন যে এরা স্বাভাবিক যুক্তিটা হারিয়ে ফেলেছে, যে না এইভাবে করা যায় না। সেই স্বাভাবিক যুক্তি হারিয়ে ফেলেছেন ফলে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আশা করবো ওরা দ্রুত এই বিষয়টা বুঝতে পারবেন, যত দ্রুত বুঝতে পারবেন ততই মঙ্গল, আর না হলে এই বিপদ আরো বাড়বে।